রমজানে সুলভ মূল্যে চাল পাবে ৫০ লাখ পরিবার। ঈদে ১০ কেজি উপহার, সম্পূর্ণ রমজানের সব প্রস্তুতি জানালেন খাদ্য উপদেষ্টা। হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে শাকিল রূপা। গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি মামুনকে। ৩ দিনের জিজ্ঞাসাবাদে মেনন ইনু। তিস্তা অববাহিকার ১১৫ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি বিএনপির। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। অর্থ পাচারের মাফিয়া জাকারিয়া হোসেন চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে লন্ডনে কোটি টাকা পাচার, ধরা পড়েনি দুদকের জালে। টাঙ্গাইলে আকালো প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, ধুলা আর শব্দ দূষণে ব্যাহত পড়াশোনা, প্রতিবাদেও বেপরোয়া ঠিকাদার। ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি, গাজায় জাহান্নামের দরজা খুলে দেবার হুমকি নেতানিয়াহুর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। বুধবার শুরু মূল আসর। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে বিস্তারিত। আসন্ন রমজান উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন করেছে খাদ্য মন্ত্রণালয়। রমজানকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে ১.৫ লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেওয়া হবে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তথ্য জানান খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার চাল পাবে। ঈদের ১০ কেজি করে দেওয়া হবে উপহার। মেট্রোপলিটন এলাকার ১২২টি কেন্দ্রের তত্ত্বাবধানে থাকবে ম্যাজিস্ট্রেটরা। এ সময় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, বিগত গ্রহণযোগ্য ও বিতর্কিক উভয় ধরনের নির্বাচনের অভিজ্ঞতা প্রশাসনের রয়েছে, তাই তাদের যেভাবে ব্যবহার করা হবে তারা সেভাবেই কাজ করবে। আশা করছেন অন্তর্বর্তী সরকার তাদের ভালোভাবে ব্যবহার করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করবে। এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। তারপরে আপনি ঈদের সময়ে 1 কোটি লোক পাবে 10 কেজি করে চাল পাবে উপহার হিসেবে ফ্রি, এটা বিজিএস এরিয়াতে। তারপরে আবার ফুড ফরওয়ার্ড সহ বিভিন্ন করবে, সবই তো মার্কেটে ফুডকে ইনজেক্ট করবে। আচ্ছা, প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে একই থানার আনোয়ার হত্যা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 3 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আর অন্য 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে শনিবার আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হয়। অপরদিকে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রুবেল হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। জুলাই আগস্ট গণহত্যার মামলায় আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। জুলাই আগস্ট গণ আন্দোলনে উত্তরায় যে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত থাকায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 5 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গত 11 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। তবে উত্তর সিটির সাবেক মেয়র অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি। দেশের কোটি কোটি টাকা যুক্তরাজ্যে পাচার করেছে AKM জাকারিয়া হোসেন চৌধুরী। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে তার প্রমাণ। বছরের পর বছর ধরে অর্থ পাচার করে গেলেও নজরে আসেনি বাংলাদেশ ব্যাংকের। আর দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে জাকারিয়া। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন রাসেল। দেশের কোটি কোটি টাকা পাচারের অন্যতম হোতা AKM জাকারিয়া হোসেন চৌধুরী। দেশ টিভির অনুসন্ধান বলছে, গত কয়েক বছরে যুক্তরাজ্যে ZSC কনসালটেন্সি লিমিটেড, ZST প্রপার্টিজ লিমিটেড সহ একাধিক কোম্পানির মালিক হয়েছেন তিনি। প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার পাউন্ড অর্থ বিনিয়োগও করেছেন জাকারিয়া হোসেন, যা বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকা। অর্থ পাচার বন্ধে করা দেশের আইন বলছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে করা কমিটির অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ সম্পূর্ণ অর্থ পাচার। AKM জাকারিয়া হোসেন চৌধুরীকে কি দেশের বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক? জানতে বাংলাদেশ ব্যাংকে দেশ টিভি টিম। যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের থেকে, তাদের তালিকা ঘেটে কোথাও এই জাকারিয়া হোসেন চৌধুরী যিনি কোনো অনুমোদন নিয়েছেন বলে এরকম প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি অতি সহজ। যে অর্থ বৈধ উপায়ে এ দেশ থেকে বাইরে বিনিয়োগের উদ্দেশ্যে বা অন্য যে কোনো উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়নি, সেটা অবশ্যই অবৈধ, এবং অবৈধ অর্থ লেনদেনকেই তো আমরা পাচার বলে থাকি। বাংলাদেশ ব্যাংকের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত, AKM জাকারিয়া হোসেন চৌধুরীর যুক্তরাজ্যে একাধিক কোম্পানি আর কোটি কোটি টাকার বিনিয়োগ সম্পূর্ণ অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বছরের পর বছর ধরে দেশের অর্থ পাচার করে যাচ্ছে জাকারিয়া, জানতে এবার তার মুখোমুখি হতে চাই আমরা। জাকারিয়া হোসেনের জাতীয় পরিচয়পত্রে দেয়া বর্তমান ঠিকানা গুলশান 2-এ গিয়ে পাওয়া যায়নি তাকে। আমাদের জানা মতে আমাদের যে ঠিকানাগুলো দিচ্ছে এর মধ্যে জাকারিয়া চৌধুরীর নামে কেউ নাই। স্থায়ী ঠিকানা তেজগাঁও বেগুনবাড়িতেও খোঁজ নেই জাকারিয়া হোসেনের। তার ভগ্নিপতি দীপক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন জাকারিয়া। মাধ্যম থেকে জানলাম যে আপনার রিলেটিভ হয়। হ্যাঁ, কি জন্য খুঁজছেন ওনাকে? আমরা দেখলাম যে যুক্তরাজ্যে উনি বেশ কয়েকটা কোম্পানি করেছেন, অনুমোদন নেই। সেক্ষেত্রে বিষয়টা তো অর্থ পাচার হিসেবে। আচ্ছা, তাহলে দেখি আমি ওর সাথে যোগাযোগ করতে পারি কিনা, কারণ ও বেশি বিদেশে থাকে, ওর শরীর খারাপ, সেজন্য আমার সাথে তার যোগাযোগ নাই আর কি। এমন অর্থ পাচার বন্ধে কি করছে দুর্নীতি দমন কমিশন দুদক? তাদের দাবি থেমে নেই তারা, অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই যদি দেশের বাইরে অর্থ নিয়ে যান এবং বিদেশি কোনো কোম্পানি এ ধরনের বিনিয়োগ করে থাকেন কোথাও বা নিয়ে টাকা অন্যত্র নিয়ে যান, এটা কিন্তু আমাদের মানি লন্ডারিং আইনে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এ কিন্তু এটা অপরাধ, সুনির্দিষ্ট অপরাধ। এবং এই সংক্রান্তে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে থেকে থাকে, যদি আপনারা আমাদেরকে দেন, তাহলে আমাদের বাছাই কমিটি এগুলি পর্যালোচনা করবেন। তবে গত বছরের ডিসেম্বরে AKM জাকারিয়া হোসেনের অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে দুদকে অভিযোগ করা হলেও এখনও কোনো ব্যবস্থাই নেয়নি তারা। দেশের অর্থ পাচারকারী AKM জাকারিয়া হোসেন চৌধুরী সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্যতম আব্দুল বারিক চৌধুরীর ছেলে। সিটি ব্যাংকের শেয়ার জালিয়াতিরও অভিযোগ আছে জাকারিয়ার বিরুদ্ধে।
এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কথা বলছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঠিক করে দেবে, এখানে জেলা প্রশাসনের একটা সরাসরি আমাদের সহযোগিতা লাগবে এবং এটা ৮ বিভাগের ৬১টি জেলায় ৩৬৪ উপজেলার মোট ৩৭৭টি পয়েন্টে সুলভ মূল্যে এই কার্যক্রম চলবে। ডিম বিক্রি কার্যক্রম বর্তমানেও আছে, কিন্তু সেটা আমরা 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রায় 22,33,087 পিস ডিম বিক্রি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো কাজেই রমজান মাসে এটা আমরা দেব। আর যেহেতু মাছের বাজারটা মোটামুটি একটা স্থিতিশীল থাকে এবং এই মৌসুমে ঠিক ইলিশটা পাবেন না, এটা ইলিশের মৌসুম না, জোর করে তো আর দেওয়া যাবে না। তো কাজেই আমরা যেহেতু ইলিশও দিতে পাচ্ছি না, আর নর্মালি আমরা আশা করছি যে মাছের বাজারটা একটু স্থায়িত্বশীল থাকবে, তো সেজন্য আমরা মাছের কোনো পরিকল্পনা নিইনি। বিএফডিসি থেকে যেটা তারা করে সেটা আমরা করবো আর কি। এখন আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কথায় আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রথমে একটা আমি সুখবর দিতে চাই, আপনারা অনেকেই ছিলেন হয়তো সেই অনুষ্ঠানে। এটা হলো যে আপনারা জানেন যে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে এলএসডি বলা হয়, সেটা ভীষণ একটা মানে ক্ষতি হয় খামারিদের যদি আক্রান্ত হয়। তো এটা 2019 সালে প্রথম এই রোগের প্রাদুর্ভাব হলেও এটা খুব দ্রুত ছড়িয়ে গেছে এবং তখন কিন্তু আমাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হয়েছে। এটা মানে ছড়ালে খুবই দ্রুত ছড়িয়ে যায়, তো সেজন্য মানে এটা রোগের প্রাদুর্ভাব প্রায় 30%, আর 5 থেকে 10% মারা যায়, আক্রান্তরা মারা যায়। তো এটাও খামারিদের জন্য একটা খুব ক্ষতির কারণ। আর আমাদের ভ্যাকসিনটা এতদিন আমদানি করতে হচ্ছিল, এখনও আমদানি করছি, এবং ভ্যাকসিন আমদানি করলে ভ্যাকসিন নিতে হয় 200 থেকে 300 টাকায় দিতে হয়। তো সেজন্য প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই ওরা ভ্যাকসিন সিড তৈরি করেছে এবং উক্ত সিডটা 11 ফেব্রুয়ারি এই কিছুদিন আগে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিকট, আমাদের ডিজি সাহেব আছেন, নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তো এখন তারা এলআরআই বা প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে এইটা সিড থেকে উৎপাদন শুরু হবে এবং সেটা আশা করি তখন এটা আমরা এই ভ্যাকসিনটা হলে পরে আমরা 50 টাকায় দিতে পারবো, মানে 200 টাকা 300 টাকায় যেখানে করতে হতো সেটা আমরা 50 টাকায় দিতে পারবো বলে আশা করছি। এবং এতে যে আমদানি করতে গিয়ে যে আমার অনেক বৈদেশিক মুদ্রা খরচ হতো সেটা সাশ্রয় হবে। এখন আরেকটা খবর হলো লাইভ স্টকে, সেটা হলো যে আপনারা জানেন যে সাভারও মানে আন্দোলনের সময় অনেকে শহীদ হয়েছে। তো সেখানে আমাদের একজন কর্মকর্তার ছেলে, মানে ওখানে সাফওয়ান, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাফওয়ান আক্তার সদ্য গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তো তার স্মরণে আমরা বিসিএস লাইভস্টক একাডেমি সাভার, ঢাকার মূল গেট শহীদ সাফওয়ান সদ্য নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। কথা বলছিলেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সরাসরি ছিলাম সেখানে। রংপুর বিভাগের 5 জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শুরু হচ্ছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা 48 ঘন্টার কর্মসূচি। সোমবার দুপুর 2টা থেকে শুরু হবে এই কর্মসূচি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের 11টি পয়েন্টে কর্মসূচি পালন করা হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের 48 ঘন্টার এই কর্মসূচিতে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুরের লাখো মানুষ অংশ নেবেন। কর্মসূচিতে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রংপুরের তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সেখানে কি পরিস্থিতি এখন এবং তিস্তা পারে জনসমাগম কেমন দেখছেন? আপনি বলছিলেন আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা নদীর ঠিক কোল ঘেঁষে তিস্তার যে তীর, সেই তীরের মধ্যে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার যে পানির ন্যায্য হিস্যা দাবির আজকের যে 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি, সেটি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি যে যেহেতু এই মূল প্রোগ্রামটি বিকেল 4টা নাগাদ শুরু হবে, কিন্তু মানুষজন সকাল থেকেই এই তিস্তা পাড়ে আসতে শুরু করেছে। শুধু এই এলাকাটাতেই নয়, আমি তথ্য দিয়ে রাখি যে নীলফামারী থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ, এই যে 5 উপজেলা রয়েছেন, 5 জেলার 11টি পয়েন্টে কিন্তু আজকে একযোগে এই কর্মসূচি শুরু হবে। বিকেল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কর্মসূচির উদ্বোধন করবেন। যেহেতু এই একটি সবচেয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সব থেকে বড় এই কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে একটি আন্তর্জাতিক মহলে একটি চাপ প্রয়োগ করতে চায় স্থানীয়রা, যাতে করে তিস্তা দীর্ঘদিন ধরে যে তিস্তার নদীতে পানির যে বৈষম্য সেটি করে আসা হচ্ছিল, অর্থাৎ বন্যার সময় হুটহাট করে পানি ছেড়ে দিয়ে এই অঞ্চলের মানুষের আবাদ বাড়িঘর সহ ব্যাপক ক্ষতি করা হয়ে থাকে। আবার শুষ্ক মৌসুমে কিন্তু একেবারেই মরুভূমি হয়ে যায়। অর্থাৎ এই যে পানি নিয়ে যে এই অঞ্চলের মানুষের সঙ্গে একটি বৈষম্য করা হচ্ছে, সেটি দীর্ঘদিনের দাবি ছিল। আপনাকে আরেকটি বলে রাখি যে 2011 সালে এই ভারতের সঙ্গে পানির একটি চুক্তি হবার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। যেহেতু হয়নি, সে কারণে আজকের এই আন্দোলন থেকে এই অঞ্চলের মানুষ একটি আন্তর্জাতিক মহলে একটি চাপ প্রয়োগ করতে চায়। আমরা কথা বলতে চাই এই আন্দোলনে অংশ নিতে তিস্তা পাড়ের যারা সাধারণ মানুষ আছেন, তারা এসেছেন, আমরা তাদের সঙ্গে যুক্ত করতে চাই। তাদের কাছেই জানতে চাই যে আপনারা কি কর্মসূচি দিয়েছিলেন, যে সেই কর্মসূচিতে আপনারা কি চান, আপনাদের দাবিটা কি? মূলত বিষয়টা হলো এই যে এখানকার জনগণ পানিতে একটু বিভ্রান্তিক হয়, ফসল নষ্ট হয়ে যায়, তারপরে হলো মানুষ কান্না করে, হাহাকার করে, কিছু মানুষ আছে না খায় থাকে। জনগণের ভালো যে করবে সেই থাকুক, এইটাই প্রত্যাশা। আমরা যুক্ত করতে চাই আরেকজনের সঙ্গে, যিনি জাগো ভাই তিস্তা বাজার কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। কোথা থেকে এসেছেন, আপনাদের মূল দাবিটা কি? আমাদের দাবি, আমি হচ্ছে লালমনিরহাট সদর থেকে। আমাদের দাবি, আমাদের তিস্তা অঞ্চলে যে বন্যার সময় যে পানি দেয়, এই পানিতে এই এলাকার লোকের অনেক দুর্ভোগ আসে। নেক্সটে যাতে আমাদের পানি নিয়ন্ত্রণের থাকে, বা আমাদের এখানে তিস্তা খনন হয়, আবার দেখা যাচ্ছে যে আমরা চাই যে তিস্তা বাঁধ নির্মাণ ভালো হোক। ইন্ডিয়ারা যে অত্যাচার করে, এই অত্যাচার থেকে অব্যাহত চাই। আমরা সাধারণ মানুষের কাছে শুনছিলাম তাদের প্রত্যাশার কথা। এই অঞ্চলের মানুষের, বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা, এই 5 জেলার লাখো মানুষের প্রত্যাশা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পানির যে ন্যায্য হিস্যা, আন্তর্জাতিকভাবে যে হিস্যা, যে পানির ভাগ পাবার কথা, সেটি কিন্তু তারা চাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আজ বিকেল 4টায় এই প্রোগ্রাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধন করবেন, এবং আজ রাত এবং কাল সারাদিন এই তিস্তা পাড়ের যে 11টি পয়েন্ট রয়েছে, সেই 11 পয়েন্টে মানুষজন অবস্থান করবেন। সেই অবস্থান যেহেতু তারা করবেন, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখানে স্থানীয়ভাবে তাদের লাঠি খেলা রয়েছে, আবৃত্তি রয়েছে, গান কবিতা রয়েছে, এবং তাদের যে খাবারের যে বিষয়টি, স্থানীয়ভাবে এই তিস্তা পাড়ের যারা বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু এই খাবারের যে যোগান, তারা কিন্তু সেটা দিবেন। আগামীকাল বিকেলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রংপুরের তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। করের আওতায় আসছেন গ্রাম অঞ্চলের চিকিৎসক, ব্যবসায়ীরা।
এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলার প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ীরা চিকিৎসক, আইনজীবীর মতো সরকারি বেসরকারি কর্মজীবী রয়েছেন তাদের সবার কাছে থেকে কর আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের বলেও জানান অর্থ উপদেষ্টা। হেলথ, এডুকেশন, এটা কিন্তু জেনারেল। এবং পরে তো ইফাদের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করি, আর একটা ইফাদের প্রেসিডেন্ট 120 সদস্যের মধ্যে হার্ডলি 4-5 জন মন্ত্রীর সাথে দেখা করেছে, তাও ওই সাইড লাইন না। সাইড লাইন এই সালাউদ্দিন ডিজিএফ এর সাথে কথা বলেছে, ওরা বাংলাদেশ সম্বন্ধে কিন্তু খুব কিন্তু আপনার নিজেই টের পাচ্ছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর 4টি যানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। সোমবার সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কারভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত। পরে একই লেনে আসা যাত্রীবাহী আরেকটি বাস কারভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কারভার্ড ভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ইফটিজিং করায় প্রতিবাদ করায় নোয়াখালীতে এক বিএনপি নেতাকে কুপিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। রোববার সদর উপজেলার বাথের ঘাট আব্দুল মালেক উকিল কলেজের নতুন ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মোহাম্মদ কলিম উল্লাহ নোয়াইন্না ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। স্থানীয়রা জানায়, আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া মেয়ের ফর্ম পূরণের জন্য কলেজের নতুন ভবনে যায় কলিমুল্লাহ। সেখানে তার মেয়েকে উত্ত্যক্ত করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে বাধা দেয় এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে মুহূর্তের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য আরিফ, রকি, হৃদয়, মামুন ও মিরাজ সহ আরো কয়েকজন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে এবং প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও শরীয়তপুরের জাজিরায় 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। ভবনটির দেয়ালে ধরেছে ফাটল, ধসে পড়েছে ছাদের পলেস্তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 1982 সালে নির্মাণ করা হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। বর্তমানে ভবনের ছাদ, সানসেট ও বিমে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকিপূর্ণ হওয়ার পরও নারী শিশু ওয়ার্ড সহ সেবা কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনেই। হসপিটালে আসি আমরা রুগী সুস্থ করার জন্য, কিন্তু আমরা আইসা দেখি ভবনের যে অবস্থা, আমরাই কখন মৃত্যুবরণ করবো সেটা বলতে পারি না। রোগীর সাথে যে লোকজন আসছে এদেরও মানে ভয়ে আতঙ্ক থাকা লাগছে যে ছাদটা ধসে পড়ে কিনা। এই বিল্ডিং এর অবস্থা এতটাই খারাপ যে কখন নিচে ধসে পড়ে এটা খুব আতঙ্কে আছে আমি। চিকিৎসা সেবা দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসক ও নার্সদেরও। এই বিল্ডিং এর জন্য যে কোনো সময় যে কোনো প্রাণহানি হতে পারে এবং কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যায়, আমরা ডিউটি করি খুব জীবনের ঝুঁকি নিয়ে। 2 বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিষয়টি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য প্রকৌশলকে অফিসিয়ালিও চিঠি দেওয়া হয়েছে, আনঅফিসিয়ালিও মৌখিকভাবে বারবার বলা হচ্ছে। গত 2 বছর যাবতীয় চিঠি দেওয়া হচ্ছে, আজকেও কথা বলেছি। আসলে আমরা তো ওরকম আশানুরূপ কোনো সাড়া পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জাজিরা হাসপাতালের পুরাতন হাসপাতাল ভবনটির বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জাজিরা উপজেলার প্রায় 2 লাখ মানুষ এই সরকারি চিকিৎসা কেন্দ্রের ওপর নির্ভর করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণ সামগ্রী রাখা ও গাড়ি চলাচল করায় ধুলা ও শব্দের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের অনুমতি ছাড়াই মাঠে সামগ্রী রেখেছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাঠে এসব সামগ্রী রাখা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলজিডি কর্মকর্তা। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। বিদ্যালয়ের মাঠ জুড়ে রাখা হয়েছে সড়কে ব্যবহৃত নির্মাণ সামগ্রী। বিদ্যালয় ঘেঁষে রাখা হয়েছে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। এতে ঝুঁকি তৈরি হয়েছে। মাঠের এক পাশে পোড়ানো হচ্ছে বিটুমিন, মাঝখানে বালু, পাথর ও মিক্সার মেশিন। সব মিলিয়ে শিক্ষার্থীদের খেলার মাঠটি পুরো দখল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঠ থাকতেও তা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। টাঙ্গাইলের নিকরাইল বাজার ভয়াচর আলোয়া সড়কের সংস্কার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তাপস ট্রেডার্স। বিদ্যালয় মাঠ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বিকট শব্দ ও পোড়ামোবিল ও বিটুমিনের কালো ধোয়ার কারণে ক্লাস করতে না পারার কথা জানান শিক্ষার্থীরা। পিচ ভাঙা হিন থেকে শব্দ আসে, তারপরে ধুমা উড়ে। এখানে পাথর রেখে দিয়েছে, তাই আমরা খেলতে পারি না। গাড়ি পাথর সরিয়ে দিলে আমরা খেলতে পারবো, ঘুরতে পারবো। তবে দ্রুত নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালানোর পরিবেশ তৈরির আহ্বান শিক্ষকদের। শীতকালীন অবকাশ ছিল, আমি এসে যখন মাঠে এই পাথর এবং বালি এগুলো দেখলাম, দেখার পরই তখন কন্ট্রাক্টরের লোকের কাছে আমি প্রতিবাদ জানাই। বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠ ব্যবহার করা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান। একই বক্তব্য দেন উপজেলা এলজিইডির প্রকৌশলী। স্কুলের অনুমতি নিয়ে স্কুলের সভাপতি নিয়ে কাজ চলতেছে। তারা কিভাবে ম্যানেজ করছে এটা কন্ট্রাক্টর হেডমাস্টার তো নিশ্চয়ই জানে ম্যানেজ হয়েছে। এদিকে দ্রুত নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কন্ট্রাক্টর আশ্বস্ত করেছে যে সে কয়েকদিনের মধ্যেই সেই জিনিসগুলো অপসারণ করে নিয়ে যাবে। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে দ্রুত মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।